নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি দিব্য সুন্দর হাজরা, আলমারা ক্যাস্ট্রো বৈদিক একাডেমির পক্ষ থেকে। আপনারা দেখছেন এখন আলমারা ক্যাস্ট্রো ইউটিউব চ্যানেল। আজকে আমরা যে টপিকটা আলোচনা করব, একটা বার চার্ট দেখে কিভাবে বুঝবো ব্যক্তি আর্টস নিয়ে স্টাডি করতে পারে বা আর্টস নিয়ে তার স্টাডি হওয়ার সম্ভাবনা। তবে এই পরিপ্রেক্ষিতে বলে রাখি, একটি বার চার্টে আর্টস, সায়েন্স, কমার্স এই যে তিনটে আমরা স্ট্রিম বিচার করি। একটা বার চার্টে তিনটে স্ট্রিমই কিন্তু কম বেশি নির্দেশ করতে পারে, বাট কোনো একটা পার্টিকুলার স্ট্রিম সেই বার চার্টে খুব জোরালো কম্বিনেশনে থাকে। সেখান থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি একজন জাতক বা জাতিকা কোন স্ট্রিমে গেলে লাইফে সাকসেস বা সফলতার দিক লাভ করতে পারে। তবে মূলত আমরা এই বিচারটা যারা মাধ্যমিক পাস করেছেন বা মাধ্যমিক দিয়েছেন তাদের ক্ষেত্রে এই রুলসটা কিন্তু প্রযোজ্য। অর্থাৎ আপনি ধরুন মাধ্যমিকের পর সায়েন্স নিয়ে স্টাডি করেছেন, দেন আপনি বেঙ্গলি চুজ করলেন বা ইংলিশ বা লিটারেচার কোনো সাবজেক্টে গেলেন, সেক্ষেত্রে আপনি বলবেন যে আমি আর্টস নিয়ে স্টাডি করছি, এমনটা কিন্তু নয়। এই রুলস শুধুমাত্র প্রযোজ্য আপনার মাধ্যমিক। তাহলে মাধ্যমিক যারা পাস করছে তাদের ক্ষেত্রে আমরা এই রুলস অ্যাপ্লাই করে দেখবো যে তারা কোন স্ট্রিমে গেলে তাদের জন্য শুভ হবে। আজকে আমি আলোচনা করব আর্টস নিয়ে। এই নিয়ে আমি আমার ফলিক জ্যোতিষ বইয়ে কিন্তু মেনশন করেছি এবং সেখানে মেনশন করে দেখিয়েছি আর্টস, সায়েন্স, কমার্সের মধ্যে ব্যক্তি কোন বিষয়ে গেলে লাইফে কিন্তু বেটার বা ভালো ফল করতে পারে। তাহলে আমরা প্রথমে আগে জানতে হবে আর্টসের কম্বিনেশন কি কি আছে, সেটা আমাদেরকে খেয়াল করতে হবে। গুরুর আশীর্বাদে আমি বিভিন্ন চার্টকে স্টাডি করে এই রুলসটাকে নির্ণয় করতে পেরেছি। গুরুর অশেষ কৃপা যে এই বিষয়টা ধরতে পেরেছি যা মানুষের সহযোগিতার কাজে লাগে। তা প্রথমত ভাবে আর্টস নিয়ে আমরা প্রেডিক্ট করতে গেলে আমাদের কি কি ভাব লাগবে, সেটা হচ্ছে আমি যে সূত্রটা তৈরি করেছি সেটা একটু ডিফারেন্ট, হাউস বেস সূত্র। যেটা আমি প্রথম যে হাউসকে গুরুত্ব দিয়েছি সেটা হচ্ছে তৃতীয় ভাব। তৃতীয় ভাব হচ্ছে ইম্পর্টেন্ট ভাব। আর যে কোনো স্ট্রিম বিচার করার ক্ষেত্রে থার্ড হাউস হচ্ছে কমন হাউস। তাতে আপনি সায়েন্সে যান, কমার্সে যান, থার্ড হাউসকে বিচার করতে হবে। এরপর আমি আর্টসের জন্য কিছু কিছু হাউস কানেক্ট করেছি, যেমন পঞ্চম হাউস, অষ্টম হাউস, অষ্টম ভাব আর হচ্ছে দ্বাদশ ভাব। তাহলে মূলত তৃতীয়, পঞ্চম, অষ্টম, দ্বাদশ এই চারটে ভাবের উপর গুরুত্ব আরোপ করে আমরা কিন্তু একজন জাতক বা জাতিকা আর্টস নিয়ে স্টাডি করবে এবং সে কতদূর সফলতা পেতে পারে সেটা আমরা যাচাই করতে পারি। এই চারটের উপর বেশ করে কিন্তু আমরা সিদ্ধান্তে আসতে পারি। তবে এই চারটের মধ্যে অন্তত তিনটি ভাবের জোরালো কম্বিনেশন দরকার। জোরালো কম্বিনেশন কি সেটা আমি যখন দেখাবো অ্যাপ্লাই করে তখন আপনাদের পরিষ্কার হয়ে যাবে। তবে এই চারটে কম্বিনেশনের মধ্যে তিনটে কম্বিনেশন চাই, তার কম হলেও হবে না, বেশি হলে তো বোঝা যাচ্ছে সেটা খুবই জোরালো। বাট তিনটে কম্বিনেশন দরকারই দরকার, তিনটে ভাবের জোরালো কম্বিনেশন চাই, এটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। এছাড়া আর্টসের জন্য আমি যে দুটি প্ল্যানেটকে সর্বাধিক ইম্পর্টেন্ট দিয়েছি সেটা হচ্ছে যে শুক্র এবং চন্দ্র। তবে আর্টস নিয়ে স্টাডি করার ক্ষেত্রে শুক্র অথবা চন্দ্রকে ম্যাক্সিমাম আমরা পীড়িত দেখতে পাবো। পীড়িত কিভাবে হয়? পীড়িত পাপ গ্রহ দ্বারা হয়, শনি, মঙ্গল, রাহু, কেতুর দ্বারা আমরা প্ল্যানেটকে শুক্র, ভেনাস বা মুনকে পীড়িত দেখতে পাবো। অথবা ওয়াটার সাইন। ওয়াটার সাইন বলতে জলরাশি লাইক কর্কট রাশি, বৃশ্চিক রাশি এবং মীন রাশি ইম্প্যাক্ট আমাদের দেখার সম্ভাবনা আছে। তবে এই রুলসটা মেন। সেকেন্ড রুলস এইটা অথবা এটা। হ্যাঁ, এটা যদি পূর্ণ মাত্রায় দেখা যায়, এই রুলসের কিছুটা আংশিক পেয়ে গেলেই সেটা আমরা বুঝে যাব যে হ্যাঁ এটা সম্ভাবনা আছে। আর প্রবল মাত্রায় হলে সেটা একেবারেই আমরা কনফার্ম হয়ে যাবো যে হ্যাঁ সে পার্সন আর্টস নিয়ে স্টাডি করবে। তাহলে আমরা একটু জন্মছক কিনি। তাহলে প্রথমত হচ্ছে আমি রুলসটাকে সাইডে মেনশন করে দিই। তাহলে আমাদের যে সমস্ত ভাব প্রয়োজন পড়বে সেটা আগে আমি মেনশন করি। থার্ড, ফিফথ, 8, 12, ঠিক আছে। অপরপক্ষে ভেনাস, মুন और ওয়াটার সাইন বা জলরাশি। এটা হচ্ছে আমাদের রুলসের আর্টসের জন্মছক বিচার করার ক্ষেত্রে এই রুলসটা আমরা প্রযোজ্য করব। তাহলে আমরা এটা মুছে নিলাম। মুছে নেওয়ার পর একটা জন্মছক নেব যেখানে আমরা এর অ্যাপ্লাই করব।
জাতকের জন্ম হচ্ছে 7 জুলাই 1993, টাইম অফ বার্থ হচ্ছে 15:25 PM, প্লেস অফ বার্থ হচ্ছে আসানসোল, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল। এটা হচ্ছে জাতকের ডেট অফ বার্থ। আমরা প্রথমে কি করবো, তার D1 জন্মছকটিকে এঁকে নেব। তাহলে আমরা ডেট অফ বার্থটা পেলাম এবং আমরা জন্মছকটাকে নেব। জাতকের লগ্ন বৃশ্চিক, লগ্নে রাহু প্লেসমেন্ট আছে, ফোর্থ হাউসে শনি এবং চন্দ্রের প্লেসমেন্ট আছে, সপ্তমে শুক্র এবং কেতুর প্লেসমেন্ট আছে, অষ্টমে রবির প্লেসমেন্ট, অপরপক্ষে 9তে বুধের প্লেসমেন্ট, মঙ্গলের প্লেসমেন্ট আছে 10-এ এবং বৃহস্পতির প্লেসমেন্ট আছে 11 ভাবে। এবার আমাদেরকে বিচারের জন্য প্রথমত দেখতে হবে যে থার্ড লট আছে কোথায়। হ্যাঁ, কম্বিনেশনের মধ্যে থার্ড লট আছে 4তে। এবার থার্ড লট যদি 4তে থাকে তাহলে আমরা যদি খেয়াল করি, শনি সে ষষ্ঠে দৃষ্টি দেবে, দশমে দৃষ্টি দেবে, তারপরে আপনার লগ্নে দৃষ্টি দেবে, যে আমার কোনো ভাব ঘোলার মধ্যেই পড়ে না, কোনো ভাবগুলির সাথে কিন্তু কোনোভাবে কানেক্টেড নয়। তাহলে আমরা এই পয়েন্টটাকে ইগনোর করবো বা ছেড়ে দেবো, যেহেতু আমার বিচারের সূত্রাধীনের মধ্যে আসছে না, তাই ওটা ইগনোর বাদ। নেক্সট হচ্ছে পঞ্চম ভাব দেখবো, ফিফথ লর্ড 11তে বসে আছে, আমার 11th হাউস লাগবে না, বাট এই জুপিটার দৃষ্টি দিয়েছে সে হচ্ছে থার্ড হাউসে, ঠিক আছে, দৃষ্টি দিয়েছে কোথায়, ফিফথ হাউসে, এবং দৃষ্টি দিয়েছে কাকে, সপ্তম ভাবে 12 লর্ডকে। জুপিটার দৃষ্টি দিয়েছে থার্ড হাউস, ফিফথ হাউস এবং 7th লর্ডকে। তাহলে জুপিটারের ক্ষেত্রে আমরা 5th লর্ড কানেক্ট করছে থার্ড, ফিফথ এবং 12th লর্ড। এবার বিষয়টা আমাদেরকে মনে রাখার জন্য এটা বুঝে রাখতে হবে, যেহেতু আমরা পূর্বেই জানি, বিভিন্ন সময় আমরা পড়ার সময় জানতে পারি যে কোনো হাউসের লর্ড কোনো হাউসে দৃষ্টি দিলে সেই হাউসকে স্ট্রং করে। আচ্ছা, এটা নেক্সট হচ্ছে অষ্টম ভাবকে চেক করবো, 8th লর্ডকে মার্কারি, 8th লর্ড মার্কারি বসে আছে কোথায়, 9তে বসে আছে, 8th লর্ড মার্কারি 9তে বসে দৃষ্টি দিয়েছে কোথায়, থার্ডে। আমার থার্ড হাউস লাগবে, কারণ আমাদের ইম্পর্টেন্ট কি, 3, 5, 8, 12 মধ্যে যে সমস্ত ভাবগুলি আসবে সেটা। তাহলে 8th লর্ড 9তে বসে থার্ড দৃষ্টি দিয়েছে, সেটাকে আমরা থার্ড হাউসকে কানেকশন লিখলাম। এবার হচ্ছে নেক্সট হচ্ছে যে 12th লর্ড বসে আছে কোথায়, 12th লর্ড বসে আছে 7তে, এবং সে যদি আমরা খেয়াল করি সে কোনোভাবে অন্য মানে এই সমস্ত লর্ডের কোনো প্ল্যানেটকে তিনি সেই গ্রহটি কিন্তু দৃষ্টি দেয়নি। তাহলে আমরা যদি খেয়াল করে দেখি তাহলে আমরা এটা বুঝতে পারবো যে বলেছিলাম পূর্বে যে 3টে ভাবে জোরালো কম্বিনেশন কিন্তু দরকার। কে করছে, জুপিটার করছে। জুপিটার জোরালো কম্বিনেশন কিভাবে করছে, জুপিটার থার্ডে দৃষ্টি দিচ্ছে, পঞ্চমে দৃষ্টি দিচ্ছে এবং দ্বাদশে দৃষ্টি দিচ্ছে, এই মানে 12th লর্ডকে দৃষ্টি দিচ্ছে। এর সূত্র ধরে কিন্তু এই যে 4টে ভাব 3, 5, 8, 12 সেখানে সেটা 3টে ভাব কানেক্ট করছে। এবার বিষয়টা নেক্সট পয়েন্ট ছিল ভেনাস বা মুন পীড়িত হতে হবে, অথবা আমরা ওয়াটার সাইনে খাবে। যেহেতু এখানে জেনারেল কম্বিনেশনের জায়গাটা আমরা পেয়েছি কিছুটা, তারপরে আমরা নেক্সট পয়েন্টে চেক করবো যে ভেনাস বা মুন অথবা ওয়াটার সাইন কোনোভাবে কানেক্ট করছে কিনা। আমরা যদি বিচার করে দেখি সেটা হচ্ছে যে এখানে কিন্তু একটা পয়েন্ট ভুলে গেলে হবে না, পঞ্চম কিন্তু স্ট্রং আছে। হ্যাঁ, পঞ্চম লর্ড যদি 5th লর্ড 5th দৃষ্টি দিয়েছে, সেটা কিন্তু স্ট্রং কম্বিনেশনের মধ্যে পড়বে। এবার হচ্ছে দেখুন ভেনাস বা মুন, ভেনাস যখন কেতুযুক্ত আছে, পাপক অপরপক্ষে রাহু দৃষ্ট আছে, আর এইদিকে যদি আমরা শনির ক্ষেত্রে চন্দ্র কম্বিনেশন দেখি সেক্ষেত্রেও দেখতে পাবো যে মুনও পীড়িত আছে। ভেনাস বা মুন যে কোনো একটা পীড়িত হলেও কারণ হয় থেকে, অথবা ওয়াটার সাইনের সম্ভাবনা। ওয়াটার সাইন এখানে যদি দেখি 8th লর্ড কিন্তু 9তে বসে আছে, সেটা কিন্তু একটি ওয়াটার সাইন বা জলরাশি এটা। আবার যেটা পঞ্চম মুখ্য ভাব পড়েছে সেটাও কিন্তু একটা জলরাশি। তাহলে আমরা মুখ্য ভাব বলতে গেলে
যেহেতু ফিফথ লর্ড ফিফথে দৃষ্টি দিয়েছে সেই জন্য এই হাউসটাকে কিন্তু আমরা কাউন্ট করছি। তাহলে সেই পরিপ্রেক্ষিতে দেখতে গেলেও কিন্তু আমরা বলতে পারি যে হ্যাঁ সম্ভাবনা ভালো মতো রয়েছে, কারণ পীড়িত হওয়ার কথা সেটাও তখন পীড়িত পেয়েছি, অথবা ওয়াটার সাইন আসার কথা তবেও পেয়েছি। তবে ওখানে 3, 5, 12 একটা কম্বিনেশন আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে এখানে সিদ্ধান্ত শেষ করবো না, তিনি আর্টস নিয়ে স্টাডি করেছে এটা আমরা জানি, এবং বাচ্চাটে আছে আপনারা যারা আর্টস নিয়ে স্টাডি করেছেন ম্যাক্সিমাম দেখবেন 3, 5, 8, 12 যে অন্তত 3টে ভাবে কানেকশন অতি অবশ্যই দেখতে পাবেন। অপরপক্ষে দেখতে পাবেন আপনারা ভেনাস অথবা মুন পীড়িত, অথবা লাস্টে ওয়াটার সাইনের কম্বিনেশন। তবে এইটা ফার্স্ট সেকেন্ড এই দুটোর মধ্যে একটা কিন্তু কম্বিনেশন দেখতে পাবেন। এবার মেন কথা হচ্ছে যে আর্টস নিয়ে পড়বো আপনার মাধ্যমিক, এরপর কি স্ট্রিম মানে কি সাবজেক্টে এগালে আমার পক্ষে বেটার বা ভালো হবে। এটা খুব সহজেই আমরা যদি বিচার নাও জানি, কিছু রুলস আছে যেটা আর কি ফলো করলে অনায়াসে একজন জাতক বা জাতিকাকে কিন্তু পূর্ণ মাত্রায় গাইড করা সম্ভব বা পসিবল। কি করে করব আমরা? আমাদের এই সময় প্রয়োজন পড়বে যে D24, এটা হচ্ছে যেমন D1 চার্ট, আমাদের এবার প্রয়োজন পড়বে D24 চার্টের। D24 চার্টে কিছু না, শুধু আপাতত দৃষ্টিতে আমরা লগ্নটাকে লিখবো, যেহেতু আমরা D24 চার্ট আছে অ্যানালাইসিস করছি না, বাট কিভাবে কাজে লাগাতে পারি। D24 চার্টে আপনার লগ্নটাকে ইম্পর্টেন্ট দেবেন এবং 1, 2, 3, 4, 5 পঞ্চমকে ইম্পর্টেন্ট দেবেন। এই দুটি প্ল্যানেট কে কে এটা আমাকে মনে রাখতে হবে। লগ্নের প্ল্যানেট হচ্ছে স্যাটার্ন, এবং ফিফথের প্ল্যানেট হচ্ছে মার্কারি। তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে শনি আর বুধ। অর্থাৎ আমরা সেই জাতক বা জাতিকাকে মাধ্যমিকের সময় আর্টস নিয়ে তো পড়তে বলবো, কিন্তু আর্টস নিয়ে পড়তে বলে শনি বা বুধের যে সমস্ত সাবজেক্ট আছে সেগুলাকে তাকে রাখতে বলবো। কারণ আপনার যখন উনি এইচএস কমপ্লিট করে কোন সাবজেক্টে তিনি অনার্স করবে বা কোন সাবজেক্টে নিয়ে এগাতে চাইবে সেটা কিন্তু নির্দেশ করবে এই D24 এর লগ্নপতি অথবা পঞ্চমপতি। এদের যখন আমরা D24 এর লগ্নপতি বা পঞ্চমপতির প্ল্যানেটের যে সাবজেক্ট নির্দেশ করে সেই সাবজেক্ট নিয়ে যখন আমরা এগাই তখন দেখবেন সফলতাটা কিন্তু আমরা ভালো মতো জীবনে পাই, একটা ভালো জায়গায় পৌঁছাতে পারি। কিভাবে? D24 এর লগ্ন এবং পঞ্চমের লর্ডের উপর নির্ভর করে। তাহলে আমাদেরকে জানতে হবে যে শনি বা বুধ কি কি সাবজেক্টকে নির্দেশ করে। তাহলে সব বিদ্যালয়ে আপনার মাধ্যমিকের পর সব সাবজেক্ট অ্যাভেলেবেল থাকে না, তাকে আমরা সেই সমস্ত সাবজেক্ট চুজ করতে পারবো সেই বিদ্যালয়ে যেটা অ্যাভেলেবেল আছে এবং সেটা তার প্রোগ্রেস হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা। দেখুন এখানে একাধিক গ্রহ থাকছে না, অনলি দুটো প্ল্যানেট নিয়ে চলে আসছে, স্যাটার্ন আর মার্কারি। হ্যাঁ, তাহলে আপনারা কিভাবে এগালে সাকসেস দেবে সেটা খুব সহজে বার করা সম্ভব। তাহলে আমাদেরকে জানতে হবে যে শনি কি কি সাবজেক্ট। শনি আমাদেরকে সাবজেক্টের মধ্যে নির্দেশ করে থাকে যেমন ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, তারপরে এডুকেশন সাবজেক্টকেও কিন্তু স্যাটার্ন নির্দেশ করে থাকে। হ্যাঁ, আমি কিন্তু এটা কিন্তু আর্টসের জন্য বলছি, যেহেতু আমরা এখানে আর্টসের বার্থ চার্ট কম্বিনেশন পেয়েছি এবং সেটাকে নিয়ে আমরা এগাতে চাইছি সেই কারণে। হ্যাঁ, তারপরে সমাজবিদ্যা ইত্যাদি কিন্তু আমরা শনির অন্ত্রে পড়ি। এবার হচ্ছে বুধ এবার আমাদের কি নির্দেশ করে থাকবে আর্টসের ক্ষেত্রে সেটা আমাদেরকে জানতে হবে। বুধ আমাদের আর্টসের মধ্যে নির্দেশ করে দর্শন বা ফিলোসফি। অনেক ক্ষেত্রে অনেক জায়গায় দেখা যায় ইকোনমিক্সকে আর্টসের আওতায় সেই বিদ্যালয়ে ধরা হয়, অনেক ক্ষেত্রে আবার এটা সায়েন্সের আওতায় ধরা হয়। যদি তার বিদ্যালয়ে সেটা যদি নিতে বলা হয় যে হ্যাঁ ইকোনমিক্স রাখা যেতেই পারে আর্টসের হিসাবে, তাহলে আমরা তাকে পরামর্শ দেবো, কারণ মার্কারি কিন্তু ইকোনমিক্সকেও নির্দেশ করে থাকে। তাহলে সেই এই পয়েন্ট আমরা এখানে লিখে রাখলাম, কিন্তু সেটা ডিপেন্ড করবে তার বিদ্যালয়ের উপর। হ্যাঁ, তাহলে তখন আমরা এই সমস্ত সাবজেক্টের মধ্যে যখন সব সাবজেক্ট কিন্তু থাকে, তবে অবশ্যই একটা নর্মাল আর্টস নিয়ে ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ঠিক আছে, দর্শন এই সাবজেক্টগুলো থাকে। তাহলে অতি অবশ্যই সেই জাতক বা জাতিকা আগে যার জন্মছক তাকে আমরা আফটার এইচএস এর পর বাংলা ইংরেজি তো কম্পালসারি থাকে,
তারপর আমরা অতি অবশ্যই যে 3টে সাবজেক্ট চুজ করার কথা বলে থাকি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন। আর যদি 4 সাবজেক্ট যদি তিনি রাখতে চান তাহলে ইকোনমিক্স রাখতে পারেন, যদি আর কি সেখানে বলে যে হ্যাঁ সেই বিদ্যালয়ে। কারণ অনেক সময় অনেক বিদ্যালয় ইকোনমিক্সকে সায়েন্সের আয়ত্তায় ফেলে দেয়, অনেক জায়গায় আমি দেখেছি এটাকে আর্টসের আয়ত্তায় ফেলা হয়। তা ডিপেন্ড করবে। দেখুন এই সাবজেক্টগুলির মধ্যে যদি কোনো একটা সাবজেক্টকে নিয়ে তিনি স্টাডি করে আফটার এইচএস, মানে অনার্স করছে বা গ্র্যাজুয়েশন করছে, তাহলে সেই ব্যক্তি বা সেই পার্সন লাইফে সাকসেস বা সফলতা তার এডুকেশনকে কাজে লাগিয়ে করতে পারবে। তো শুধুমাত্র আমরা একটা আর্টসের জন্মছক দেখলাম, সেখান থেকে আমরা স্টাডি করে বার করলাম যে হ্যাঁ এটা আর্টসের চার্ট আছে, কম্বিনেশন আছে, এই জন্য আপনাকে কিন্তু শুধু আর্টসের কম্বিনেশন জানলে হবে না, সায়েন্স কমার্স বোর্ড জানতে হবে। কারণ সায়েন্সের কম্বিনেশন না জানলে, এই চার্টে ধরুন সায়েন্সের কম্বিনেশন আছে, আপনি যদি না জানেন তাহলে বিচার করতে পারবেন না। সে 3টে পয়েন্টকে আলাদা করে বিচার করার পর যেই কম্বিনেশনটা সব থেকে স্ট্রং বা জোরালো রয়েছে সেটাকে গুরুত্ব দিব এবং আমরা দেখবো যে হ্যাঁ এটা আছে। তাহলে দেন তারপর D20 পড়ে এখানে কোনো প্লেয়ার, এখানে D20 পড়ে যদি আমি আমার রেজাল্ট কেমন হবে, আমার স্টাডিটা কতটা ভালো হবে, কতটা বেটার হবে, এইগুলি বার করতে গেলে অতি অবশ্যই তখন আমরা প্ল্যানেট এবং দেবতারা কিন্তু ইউজ করে থাকি। তবে এই ক্ষেত্রে আমরা শুধুমাত্র যে তাকে একটা এমন একটা সাবজেক্ট বলবো যাতে সে ব্যক্তি সাকসেস বা সফলতা পায়, সেটা চুপচাপ পাবে তার লগ্নপতিকে এবং পঞ্চমপতি যে সমস্ত প্ল্যানেটকে নির্দেশ, যে দুটি প্ল্যানেট বেরিয়ে আসবে সেই প্ল্যানেট অনুসারে যে সমস্ত ওই স্ট্রিমে এডুকেশন নির্দেশ করে থাকে বা শিক্ষা, সেই সমস্ত সাবজেক্টকে তাকে পড়ার কথা পরামর্শ দেবো। যদি করেন সে ব্যক্তি সফলতা বা সাফল্য কিন্তু জীবনে পাবে। আপনারাও দেখবেন যারা সাকসেস বা সফলতা পেয়েছেন স্টাডি করে, D24 চার্ট খুলবেন, দেখবেন আপনার লগ্নের যে প্ল্যানেট যে সাবজেক্টকে নির্দেশ করে বা ফিফথ লর্ড যে সাবজেক্টকে নির্দেশ করে, ম্যাক্সিমাম আপনারা সেই সাবজেক্ট নিয়ে স্টাডি করেছেন, তাই আর সফলতা কিন্তু পেয়েছেন। তা যারা ভবিষ্যতে পড়াশোনা করবে তারাও যদি ফলো করে তাহলে অতি অবশ্যই তারাও কিন্তু সফলতা দেখতে পাবে। এটা একটা ইউনিক পদ্ধতি, গুরুর আশীর্বাদে জানতে পেরেছি। সায়েন্স আর্টস কমার্সের স্ট্রিম আমার ফলিত জ্যোতিষের ব্যবহারিক প্রয়োগ গ্রন্থ আমি কিন্তু মেনশন করেছি 3টে সূত্রকে। তাহলে আমরা কিন্তু খুব সহজে বা অনায়াসে স্ট্রিম বার করে দেন আমরা কি সাবজেক্টটা তাকে এইচএস এর মানে মাধ্যমিকের পর কি কি সাবজেক্ট রাখে এবং তারপর তাকে যদি কোনো একটা, তখন তিনি বলবেন যে হ্যাঁ আমি 11 বা 12 আমি এই সমস্ত সাবজেক্ট নিয়ে স্টাডি করলাম, আমার ইতিহাসটা খুব বেটার লাগছে বা আমার রাষ্ট্রবিজ্ঞানটা খুব বেটার লাগছে, তাহলে আপনি বলুন, তাহলে আপনি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে এগাতে পারেন। কারণ স্যাটার্ন ইতিহাসকেও সমর্থন করে, রাষ্ট্রবিজ্ঞানকেও সমর্থন করে। তাহলে আপনার যদি পছন্দের সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞান হয়, আপনি সেটা বিষয়ে গেলেও বেটার রেজাল্ট করতে পারবেন বা বেটার অপশন পাবেন লাইফে ক্যারিয়ার এস্টাবলিশ হওয়ার ক্ষেত্রে, হিস্ট্রি নিয়ে পড়লো সেক্ষেত্রে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে D24 লগ্ন আর ফিফথ লর্ড প্ল্যানেট কি কি সাবজেক্টকে নির্দেশ করে থাকে ওই স্ট্রিম অনুসারে। আশা করি এরকম তথ্য দ্বারা আপনারা উপকৃত হচ্ছেন। যদি আপনারা আপনাদের বার্থ চার্ট দেখেন, D24 চার্টে লগ্ন বা ফিফথ লর্ড যে সাবজেক্ট, যে প্ল্যানেট যে সাবজেক্টকে নির্দেশ করে এবং ওইটা পড়ে এডুকেশন করে আপনি সফলতা পেয়েছেন, অতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।